ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এখানে 2 ও 3 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া আছে। ঠিক আছে, যেসব প্রশ্নগুলো আলোচনা করব সেটা কোনোটা 2 নম্বরের, কোনোটা 3 নম্বরের প্রশ্ন। এবারে দেখো, এর আগে আমরা এই অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা আমরা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ওটা দেখে নিতে পারো। আর আমি তোমাদের এই ভিডিওর আই বাটনে, ডান দিকে আই বাটনে ওটা দিয়ে দেবো, বা ভিডিওর শেষে ওটা পেয়ে যাবে। আর বলি, তোমাদের যদি অঙ্কতে কোনো সমস্যা থাকে, আমরা অঙ্কের উপরে একটা চ্যানেল খুলেছি। ওই চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতে পারো তোমাদের বিষয়ে। সেখানে অলরেডি আপলোড করা আছে 3টে অধ্যায়ের, 3টে তোমার যা জ্যামিতি থেকে যে অধ্যায়গুলো আছে দ্বিতীয় পর্যায়ক্রমের জন্য সেগুলো, এবং পাটিগণিতের ত্রৈরাশিক নিয়মের উপরে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে ওখানে। তোমরা ওটা দেখে নিতে পারো। এই চ্যানেলে ইউটিউবে এটা লিখে সার্চ করলে চ্যানেলটা চলে আসবে, এই লোগোটা থাকবে, তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সে বিজ্ঞানে হোক বা অঙ্কতে, তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। এই চ্যানেলে তুমি এই চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা এই তোমরা যে বিজ্ঞানের যে চ্যানেলটা, ওই চ্যানেলে যে কোনো চ্যানেলে গিয়ে, এই দুটোর মধ্যে যে কোনো একটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। গিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অঙ্কের উপরে বা বিজ্ঞানের উপরে, তাহলে তোমরা করতে পারো। যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, হয়তো সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে পারি, দিয়ে উত্তর তোমাদের দিতে পারি। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যে বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? এই প্রশ্নটা, এর উত্তর কী হবে দেখো। এরকম লিখবে যে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে যে যে সাবধানতা অবলম্বন করা যায় তা হলো বলে, আমি যে পরপর লিখেছি সেটা, যে বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকা, ল্যান্ডফোন ব্যবহার না করা। ল্যান্ডফোন, মোবাইল ফোন নয়, ল্যান্ডফোন। তবে হ্যাঁ, মোবাইল ফোনের ক্ষেত্রে একটা বলি, মোবাইল ফোন ব্যবহার করতে পারো, তবে সেখানে তুমি মোবাইল ফোন ব্যবহার করেছো, কিন্তু আরেকজন যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে ঠিক আছে। কিন্তু যদি আরেকজন ল্যান্ডফোন ব্যবহার করে, মানে তুমি হয়তো ফোন করেছো, যে ধরেছো সে ল্যান্ডফোন ব্যবহার করেছে, তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে। তাই মোবাইল ফোন এড়িয়ে যাই ভালো। তাহলে 3 নম্বর হচ্ছে, বিভিন্ন তড়িৎযন্ত্রের, যেমন সেটা টেলিভিশন, রেফ্রিজারেটর, কম্পিউটার ইত্যাদি তড়িৎযন্ত্রের তড়িৎ সংযোগ খুলে রাখা। ওগুলো খুলে রাখা ভালো, কারণ বিদ্যুৎ মানে বজ্রপাতের সময় এগুলোতে সমস্যা হতে পারে। এটা। তারপর পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ না করা। যে জলটা পাইপের মাধ্যমে আসছে সেই জল খুলে কাজ না করা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই কটা জিনিস অবলম্বন করতে হয়। এই সাবধানতাগুলো অবলম্বন করলে তার কোনো অসুবিধা হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, সেটা হলো, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল ও বিপজ্জনক স্থান কোনগুলো? বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল ও বিপজ্জনক স্থান কোনগুলো? সেটা হলো, দেখে নাও। নিরাপদ আশ্রয়স্থল হলো লোহার কাঠামোতে নির্মিত বাড়ি, লোহার কাঠামোতে নির্মিত বাড়ি। তারপরে বজ্রবহযুক্ত বাড়ি, মাটি সংলগ্ন ধাতব ছাদযুক্ত গাড়ি। তারপর হলো বিপজ্জনক স্থান, তাহলে ওইগুলো হলো সব নিরাপদ আশ্রয়স্থল, মানে ওই সব জায়গাগুলোতে তুমি যদি থাকো তাহলে যখনই বজ্রপাত হবে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে বিপজ্জনক স্থান। বিপজ্জনক স্থান কোনগুলো? বিভিন্ন উঁচু গাছ, ওর আশেপাশে থাকা উচিত নয়। তারপরে উঁচু মাটির দেওয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, তার আশেপাশে, ওটা বিপজ্জনক স্থান। তারের জাল। ঠিক আছে, এটা হলো বিপজ্জনক স্থান। এবারে পরবর্তী যেটা, যে বজ্রপাতের সময় মোটর গাড়ির ভিতরে থাকা নিরাপদ কেন? মোটরের ভিতরে থাকা তো নিরাপদ বলা হয়েছে, কেন সেটা নিরাপদ হচ্ছে? ওই বলেছে না, মাটি সংলগ্ন ধাতব ছাদযুক্ত গাড়ি, মানে সেটা যে কোনো গাড়ি হতে পারে, সে মোটর গাড়ি, ধাতব ছাদযুক্ত বা ছাদ থাকতে হবে সেই গাড়ি, সেরকম গাড়ি। নিরাপদ কেন? মোটর গাড়ি কেন নিরাপদ? কারণ হচ্ছে বজ্রপাতের সময় গাড়িটি আহিত হলেও
গাড়িটি আহিত হলেও মানে তড়িৎযুক্ত হলেও গাড়ির ধাতব দেহের অভ্যন্তরে কোনো তড়িতাধান থাকে না। কি হয় যে গাড়ির ধাতব দেহ তড়িৎ পর্দার কাজ করে। তড়িৎ পর্দাটা কি? তড়িৎ পর্দা হলো যে এমন একটা স্থান যেখানে কোনো তড়িৎ ঢুকতে পারবে না। যেমন ছাতার মতো, তুমি যদি ছাতা ধরো, আমরা কি ছাতা ধরলে কি বৃষ্টি পড়ে না আমাদের গায়ে, তাই তো? সেই রকম এই তড়িৎ পর্দার কাজ করে, যেখানে ভিতরে তড়িৎটা প্রবেশ করতে পারে না। সেটা হলো তড়িৎ পর্দা। তাহলে বোঝা গেল বজ্রপাতের সময় মোটর গাড়ির ভিতরে থাকা কেন নিরাপদ। ঠিক আছে, মোটর গাড়ি থাকাটা হলো নিরাপদ, এটাই। এবারে প্রশ্ন যে বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে বাড়ির ভিতরে হলো কী কী সাবধানতা, এবার বাড়ির বাইরে থাকলে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়। যে খোলা গাড়ি মোটর বাইক বা ট্রাক্টরে না থাকা, এইটা। তো 2 নম্বর পয়েন্ট হলো খোলা মাঠে, তারপর উঁচু গাছের কাছে, তারপর কোনো খোলা উঁচু জায়গায় বা পার্কের ছাউনির নিচে একেবারেই না থাকা। তারপর বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে না বেরোনো, এটা। তো 4 নম্বর হচ্ছে কোনো কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে হলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকা। এই হচ্ছে কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বজ্রপাতের সময় বৃক্ষতলে বা গাছের তলায় দাঁড়ানো নিরাপদ নয় কেন। গাছের তলায় দাঁড়ানো নিরাপদ নয়। ঠিক আছে, কেন নিরাপদ নয় দেখো। কোনো আধানযুক্ত মেঘ বৃক্ষের উপরে এলে আবেশের ফলে বৃক্ষের উপরের প্রান্তে বিপরীত আধান এবং নিচের প্রান্তে সমজাতীয় আধান আবিষ্ট হয়। মুক্ত সমজাতীয় আধান মাটিতে চলে যায়। মুক্ত যে সমজাতীয় আধান সেটা মাটিতে চলে যায়। ঠিক আছে, আর মেঘের আধান ও বৃক্ষের উপরের প্রান্তের যে আধান পরস্পর বিপরীতের জন্য, আধান পরস্পর বিপরীত হওয়ার জন্য কি হয়, মেঘের আধান আর বৃক্ষের উপরে প্রান্তের আধান পরস্পর বিপরীত। এই পরস্পর বিপরীত হওয়ার জন্য মেঘের বিভব ও বৃক্ষের উপরের প্রান্তের বিভব আলাদা হয়। এই বিভব প্রভেদ খুব বেশি হলে বজ্রপাত কি হয়, যে বৃক্ষের ভিতর দিয়েই হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বৃক্ষের চারদিকে একটা তীব্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হতে পারে। এই কারণে বজ্রপাতের সময় বৃক্ষের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। তাহলে বোঝা গেল কেন বজ্রপাতের সময় বৃক্ষের তলায় দাঁড়ানো নিরাপদ নয়। পরবর্তী প্রশ্ন দেখো, বজ্রপাতের ফলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় কেন। পরবর্তী প্রশ্ন যেটা, কারণটা হলো মেঘ ও মাটির বিভব পার্থক্য খুব বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িৎ আধান মেঘ থেকে মাটিতে চলে আসে। এর ফলে যে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল তড়িৎ প্রবাহ হয় তাতে বায়ু অত্যন্ত গরম হয়ে যায়। এই অতি গরম বায়ুই আলো বিকিরণ করে। ঠিক আছে, আর এই প্রবল গরমে বাতাসে সাময়িক শূন্যতার সৃষ্টি হয়। এর ফলে বায়ুতে প্রবল কম্পন তৈরি হয়। বায়ুর এই কম্পনেই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। তাহলে বোঝা গেল বজ্রপাতের ফলে কেন শব্দের সৃষ্টি হয়, প্রচণ্ড শব্দ। এখানে একটা কথা বলি, এখানে দেখো এই যে লাইনটায় আন্ডারলাইন করা আছে, এই অতি গরম বায়ু আলো বিকিরণ করে, এই লাইনটা এই প্রশ্নের উত্তরে এই লাইনটা না লিখলেও চলে। এখানে ঠিক আছে, কি বললাম, এই প্রশ্নে যে বজ্রপাতের ফলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় কেন, এই লাইনটা না লিখলেও চলে। কিন্তু যদি এরকম প্রশ্ন করে যে বজ্রপাতের ফলে প্রচণ্ড আলো উৎপন্ন হয় কেন, তখন কিন্তু এই লাইনটা লেখার প্রয়োজন আছে। কী বললাম, বোঝা গেল। এই লাইনটা লিখবে, তখন আলো বিকিরণ করে এইটা, তারপরে এই প্রবল গরমে বাতাস শূন্য সৃষ্টি, এর ফলে বায়ুতে প্রবল কম্পন, এটা লেখা তখন প্রয়োজন নেই। তখন এখান থেকে এই পর্যন্ত প্রবল কম্পন পর্যন্ত লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি এরকম প্রশ্ন করে, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার জন্য এই লাইনটা লেখা প্রয়োজন নেই। কিন্তু যদি এরকম প্রশ্ন করে যে বজ্রপাতের ফলে প্রচণ্ড আলো সৃষ্টি হয় কেন, ঠিক আছে, প্রচণ্ড তাপের বা আলোর উৎপত্তি হয় কেন, তখন এই আলো বিকিরণ করার পর্যন্ত লিখে তার বলবে যে এই কারণেই। ঠিক আছে, এই কারণেই এখানে আলো বিকিরণ হয়। বোঝা গেল, এই অতি গরমে বায়ু আলো বিকিরণ করে। এটাই হলো বজ্রপাতের সময় আলো সৃষ্টি হওয়ার কারণ। শেষ পর্যন্ত শেষে এই লাইনটা লিখে দেবো। বোঝা গেল, তখন আর এখান থেকে এই পর্যন্ত এটা লেখার প্রয়োজন নেই ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাস। এবারে পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী যে প্রশ্ন, বজ্র নিরোধক কী, কীভাবে এই ব্যবস্থা গড়ে তোলা যায়।
যে ব্যবস্থার মাধ্যমে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করা যায় তাকে বজ্র নিরোধক বলে। তাহলে বজ্র নিরোধক হলো একটা ব্যবস্থা, ঠিক আছে, এটাই যে ব্যবস্থার মাধ্যমে ওইগুলো সম্ভব। তারপরে কীভাবে এই ব্যবস্থা গড়ে তোলা যায়, লিখবে প্রথমে একটা বাড়ির কথা লিখবে, কোনো নয় একটা বাড়ি, ঠিক আছে, প্রথমে বাড়ির সবচেয়ে, যেহেতু যে কোনো একটা বাড়ির কথা বলেছে কীভাবে ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে প্রথমে বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতব দণ্ড শক্তভাবে আটকানো হয়। তারপরে কী করা হয়, আর সেই দণ্ডটা কেমন, যে দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে, আবার সেই দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। এবার মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে দেওয়া হয়। তাহলে ওটা করার পর তারপরে কি মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে দেওয়া হয়, ঠিক আছে। তারপর একটা সুপরিবাহী মোটা তার দিয়ে ওই দণ্ডটি এবং পাতটি, যে আগের যে দণ্ড পাতটি যুক্ত করা হয়, ওই উপরের দণ্ড আর নিচের ধাতব পাতটি যুক্ত করা হয়। এইভাবেই তৈরি হয় বজ্র নিরোধক। এই বজ্র নিরোধক ব্যবস্থাটা এইভাবেই তৈরি হয়, বুঝে গেল, এটাই। এবারে ভালো বজ্র নিরোধকের বৈশিষ্ট্যগুলো কী, বৈশিষ্ট্যগুলো দেখো, যে বজ্রপাতের ফলে যে তাপ উৎপন্ন হয় তাতে ধাতব দণ্ড, সুপরিবাহী মোটা তার ও ধাতব পাতটি যেন গলে না যায় সেই রকম হতে হবে আর কি। ধাতব দণ্ড সেরকম হতে হবে, সুপরিবাহী মোটা তারটা এরকম হতে হবে এমন, আর ধাতব পাতটি এমন হতে হবে যেন সেটা ওই তাপে গলে না যায়। তারপর ধাতব দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে থাকা ধাতব শলাকাগুলির মুখ সূচাগ্র করা প্রয়োজন, মানে সূচের মতো সরু হওয়া প্রয়োজন, ঠিক আছে, যত সরু করবে তত ভালো। তারপরে ধাতব দণ্ডের ধাতব শলাকার মুখ থেকে, মানে একদম অগ্রভাগ থেকে, ধাতব শলাকার মুখ থেকে মাটিতে পোঁতা ধাতব যে পাত, ধাতব পাতের শেষ পর্যন্ত যেন কোথাও কোনো কাটা না থাকে, ঠিক আছে, মানে কোনো ছিন্ন না থাকে, মানে যেন সব জোড়া থাকে আর কি, এটাই বলতে চাইছে, কাটা না থাকে, এবং মাটিতে গভীরভাবে ধাতব পাতটি যেন পোঁতা থাকে, ঠিক আছে, পোঁতা থাকা দরকার। এই হলো ভালো বজ্র নিরোধকের বৈশিষ্ট্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বজ্রপাত ও বজ্রনাদ বলতে কী বোঝো? দেখো, বজ্রপাতটা কি, বজ্রপাতটা হলো কোনো তড়িতায়িত মেঘে যদি তড়িতাদানের পরিমাণ খুব বেশি হয় তখন সেটি পৃথিবীপৃষ্ঠের উপর তড়িতাবেশের সৃষ্টি করে। ফলে পৃথিবীপৃষ্ঠ ও মেঘের মধ্যে বিভব পার্থক্য বেড়ে যায় এবং তড়িৎমোক্ষণ হয়, মানে তড়িৎক্ষরণ হয় আর কি, এর সঙ্গে একে অপরের সঙ্গে তড়িৎক্ষরণ হয়, একে বজ্রপাত বলে, ঠিক আছে। এবার বজ্রপাতের সঙ্গে সঙ্গে যে শব্দ শোনা যায় সেই শব্দকে বজ্রনাদ বলে। বোঝা গেল বজ্রপাত কী আর বজ্রনাদটা কী। এবার সংক্রামক মহামারী জাতীয় 4টি রোগের নাম লিখতে বলেছে, যে রোগগুলো কি সংক্রামক মহামারী সৃষ্টি করে, যেমন কি ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, ডেঙ্গি, হেপাটাইটিস। তারপর অসংক্রামক রোগ ঘটিত মহামারী, এইরকম 4টি রোগের নাম লিখতে বলেছে, এগুলো কি ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার আর মানসিক অসুস্থতা। এগুলো ছড়ায় না কিন্তু এরা মহামারী সৃষ্টি করতে পারে। তারপর কলেরা, ম্যালেরিয়া, প্লেগ, কালাজ্বরের জন্য দায়ী জীবাণুগুলোর নাম, প্রত্যেকটার জন্য দায়ী যে জীবাণু আছে তাদের নাম লিখতে হবে। কলেরার জন্য দায়ী কে, ভিব্রিও কলেরি, ম্যালেরিয়ার জন্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লেগের জন্য ইয়ারসিনিয়া পেস্টিস, তারপরে কালাজ্বরের জন্য লিশম্যানিয়া ডোনোফানি। এগুলো সবই ইংরাজিতে লিখবে, যেমন ইংরাজিতে লিখেছি সেরকম লিখবে। তারপরে সার্স, ডটস, এইডস, HIV এদের প্রত্যেকের পুরো নাম লিখতে বলেছে। দেখো, সার্সের কি, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তারপরে ডটসের হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। আর এইডসের হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর HIV হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। বোঝা গেল, এই হলো 4টে আমাদের 13টি প্রশ্ন, ঠিক আছে, তার উত্তর। তোমাদের যে 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো হয় এই অধ্যায় থেকে, এখান থেকেই তোমরা প্রায় সবই আশা করি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়া আরও 2টো প্রশ্ন তোমাদের বলি, যে 2টো প্রশ্নের উত্তর আমি এই যে কটা প্রশ্ন বলেছি এখানে তার মধ্যেই পেয়ে যাবে। প্রশ্ন দুটো দেখে নাও। একটা হলো বজ্রপাতের ক্ষতি থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে, আর একটা বজ্রপাতের সময় কী সতর্কতা অবলম্বন করা উচিত, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে দেখো, এখানে যদি উত্তর লিখতে এরকম বজ্রপাতের সময় কী সতর্কতা অবলম্বন করা উচিত, তখন দুভাবে লিখতে হবে।
একটা বাড়িতে থাকলে আর বাড়ির বাইরে থাকলে, তার উত্তর তো বলে দিয়েছি। তারপর বজ্রপাত ক্ষতি থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে, তার ক্ষতি থেকে রক্ষা করতে গেলে আমাকে নিরাপদ স্থানে যেতে হবে। ঠিক আছে, গিয়ে কোন কোন জায়গায় নিরাপদ স্থান সেগুলো উল্লেখ করলে সেই সব জায়গায় গিয়ে থাকলে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাবো। তো বোঝা গেল, এইভাবে কিন্তু গুছিয়ে লিখতে হবে। আশা করি তোমরা সেটা পারবে। আর আমি যে প্রশ্নগুলোর উত্তর আমরা করে দিয়েছি সেখান থেকে এই উত্তরটা পেয়ে যাবে তোমরা। এই ছিল 15টা প্রশ্ন। ঠিক আছে, 15টা প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন। আর যদি সাবস্ক্রাইব করতে চাও সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলটা। আমিও বলবো, তোমাদের সাজেস্ট করবো তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, তোমাদেরই উপকার হবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।